হ্যালো এভরিওয়ান, আজকে থেকে ক্লাস 12 সেমিস্টার 3 ফিজিক্সের ক্লাস শুরু হচ্ছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে স্থির তড়িৎ। আমরা এই স্থির তড়িৎ চ্যাপ্টারটাকে ছোট ছোট ইউনিটে ভেঙে নেব। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো আধান ও কুলম্বের সূত্র। তাহলে আমরা প্রথমে জেনে নেব যে আধান কি। ধরো এখানে আমি একটা প্রথমে বস্তু আঁকলাম, এ একটা বস্তু আর এখানে আঁকলাম বি একটা বস্তু। এই বস্তুটা আমি ধরে নিচ্ছি যে আধান আছে। প্রথমে আমরা আধান আছে ভেবে নিয়ে কথাটা আলোচনা করব, তাহলে আমরা বুঝে যাব যে আধান জিনিসটা কি। ধরো এই বস্তুটার মধ্যে একটা আধান আছে, সেই আধানের নাম দিলাম ধরো কিউ। বি বস্তুটারও একটা আধান আছে, তার নাম দিলাম ধরো ক্যাপিটাল কিউ। ঠিক আছে, যদি এই দুটো বস্তুর মধ্যে যে আধান আছে আমরা ধরে নিচ্ছি, আধান থাকার জন্য এ বস্তুটা বি বস্তুকে কি করতে পারে, এই দূরের দিকে ঠেলে দিতে পারে, অথবা বি বস্তুটা এ বস্তুকে দূরের দিকে ঠেলে দিতে পারে, অথবা এরা দুজন একজন আরেকজনকে কি করতে পারে, আকর্ষণ করতে পারে। তাহলে কেন এই ঘটনাটা ঘটতে পারে না, এ আর বি এর মধ্যে আধান আছে বলেই এই ঘটনাটা ঘটতে পারে। এই যে এ বস্তু বি বস্তুকে দূরে ঠেলে দেবে বা বি বস্তু দূরে ঠেলে দেবে বা এরা দুজন দুজনকে আকর্ষণ করবে, এই যে বলের দ্বারা এই ঘটনাটা ঘটে তাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় বল। কি বললাম? তাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে, তাহলে যদি কোনো বস্তুর মধ্যে আধান থাকে, তাহলে সেই আধান থাকার জন্য দুটো বস্তুর মধ্যে কি অনুভব করবে, তড়িৎ চুম্বকীয় বল অনুভব করবে। এই তড়িৎ চুম্বকীয় বলের কারণে কোনো দুটো আহিত বস্তু একটা আরেকটাকে আকর্ষণ করতে পারে, আবার একটা আরেকটাকে দূরের দিকে ঠেলে দিতে পারে। তাহলে কোনো বস্তুর মধ্যে যে ধর্মের জন্যে এই দুটো বস্তু তাদের মধ্যেকার তড়িৎচুম্বকীয় বল অনুভব করে, সেই ধর্মটারই নাম হচ্ছে কিন্তু আধান। তাহলে এক কথায় বলতে গেলে আমরা কি বুঝবো না, আধান হচ্ছে এমন একটা জিনিস যার কারণে কোনো একটা বস্তু তড়িৎচুম্বকীয় বল অনুভব করে। এখানে আমি লিখে দিয়েছি, একটু ভালো করে দেখে নাও। আধানের জন্য বস্তু তড়িৎচুম্বকীয় বল অনুভব করে বা অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে। এবার হচ্ছে আধানের বৈশিষ্ট্য। আধানের দুটো মেন বৈশিষ্ট্য, একটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ বা আধানের সংরক্ষণশীলতা ধর্ম, আর একটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ বা আধানের কোয়ান্টায়ন। এখানে দুটোই ইম্পর্টেন্ট, কিন্তু কনজারভেশন থেকে আমরা শুধুমাত্র একটা স্টেটমেন্ট পড়লেই হয়ে যাবে যে আধান কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। দুটো বস্তুর মধ্যে যখন ইলেকট্রনের আদান প্রদান ঘটে, একটা বস্তু যখন ইলেকট্রনকে ত্যাগ করবে তখন সেই বস্তুটা হয়ে যায় ধনাত্মক আধান, আর যখন কোনো একটা বস্তু ইলেকট্রন গ্রহণ করবে তখন সেটা হয়ে যায় ঋণাত্মক আধান। আমরা জানি ইলেকট্রন অলরেডি ঋণাত্মক আধান, তাই তো। একটা ইলেকট্রনের আধানের মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম, কিন্তু এটা হচ্ছে ঋণাত্মক আধান। মনে রাখবে, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান। তাই যে বস্তুটা ইলেকট্রনকে গ্রহণ করবে সেটা কিন্তু ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে, আর যে বস্তুটা ইলেকট্রন ত্যাগ করবে সেটা কিন্তু ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে। এই ইলেকট্রনের ট্রান্সফার কেবলমাত্র ঘটতে থাকে, অর্থাৎ আধানের ট্রান্সফার হয়, কিন্তু আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এবার যদি আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে সেটার কাছে চলে যাই, সেটা হচ্ছে কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টায়ন। কথাটার মানে হলো যে যদি একটা ইলেকট্রনের চার্জকে আমরা ই দিয়ে ডিনোট করি, তাহলে অন্য যে কোনো বস্তুর চার্জ এই একটা ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। মানে কি হতে পারে, 1 × ই হতে পারে, অথবা 2 × ই হতে পারে, 3 × ই হতে পারে, 4 × ই হতে পারে, 100 × ই হতে পারে। কিন্তু কখনোই একটা বস্তুর চার্জ 1.5 × ই হতে পারে না, 0.5 × ই হতে পারে না। তার মানে কি আমরা বুঝলাম, যে কোনো বস্তুর আধান কিউ ইকুয়ালস n টাইমস ই হতে পারে, যেখানে n এর ভ্যালু কেবলমাত্র কি হতে পারে 1, n এর ভ্যালু কি হতে পারে 1 2 3 4 5, মানে এরকম করে পূর্ণ সংখ্যায় হতে পারে। ঠিক আছে, কখনোই এরকম 1.5 0.5 2.5 এটা হবে না। তাহলে এইটাকেই যদি আমরা এখানে একটু ভালো করে লিখে নিয়ে দেখতে পাবো, কিউ ইকুয়ালস প্লাস মাইনাস ই। কেন প্লাস মাইনাস দেওয়া হয়েছে? কেননা আধান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, সেই জন্য এখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আধানের কোয়ান্টাইজেশনের ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়ালস এন ইন্টু ই, যেখানে এন হচ্ছে প্লাস মাইনাস এন ইন্টু ই, যেখানে এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা মানে আমরা কি জানি 1 2 3 4 এরকম করে হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে, একটা ইলেকট্রনের চার্জ বা আধান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। আমি আরেকবার বলে নিই, এখানে হচ্ছে কিন্তু এখানে একটা নেগেটিভ চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, এখানে আমরা শুধুমাত্র এর মানটা লিখেছি, সেই জন্য নেগেটিভ চিহ্নটা দেওয়া হয়নি।
এবার হচ্ছে তাহলে আমরা আধান শিখে গেলাম, আধানের বৈশিষ্ট্য শিখে গেলাম এবং এখান থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ বা আধানের কোয়ান্টায়ন, যার ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়ালস প্লাস মাইনাস এনই, যেখানে এন একটা পূর্ণ সংখ্যা। খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। আচ্ছা, আধানের এসআই ইউনিট হলো কুলম, আমরা সবসময় কুলম ব্যবহার করব। এখানে কুলম্বের সাথে ইএসইউর একটা রিলেশন আছে, দেখো এখানে 1 কুলম ইকুয়ালস 3 × 10⁹ ইএসইউ, যেটার আরেকটা নাম হচ্ছে স্ট্যাট কুলম। এটা অনেক সময় এমসিকিউ আকারে থাকে, সেই জন্য এখানে এটা দেওয়া হয়েছে। এরপর আমরা এই যে কোয়ান্টায়নটা শিখলাম, আধানের এই যে কোয়ান্টায়নটা শিখলাম, এই ফর্মুলাটার উপর বেস করে আমরা কতগুলো একটু নিউমেরিক্যাল করে নেবো, দেখবো যে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে কি হয়নি। যদি আমরা প্রথম প্রশ্নটা দেখি, কি লেখা আছে, একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে তাতে 3.2 × 10⁻⁷ কুলম ধনাত্মক আধান সৃষ্টি হয়। তাহলে আধানের মানকে যদি আমরা কিউ দিয়ে লিখে নিই, এখানে দেওয়া আছে ধনাত্মক আধান, তাই প্লাস লিখলাম, ভ্যালু কত আছে 3.2 × 10⁻⁷ কুলম। ঠিক আছে, প্রশ্ন হয়েছে দণ্ডটি থেকে কতগুলি ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, তার মানে আমাদের জানতে চেয়েছে এন এর ভ্যালু। আর আমাদের একটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে ই ইকুয়ালস 1.6 × 10⁻⁹ কুলম, একটা ইলেকট্রনের চার্জ জানা আছে। এবার যদি আধানের কোয়ান্টাইজেশনের যে ফর্মুলাটা আমরা শিখলাম সেটা যদি লিখে নিই, কিউ ইকুয়ালস এন × ই, আমাদের জানতে চেয়েছে এন এর ভ্যালু, তাহলে এন ইকুয়ালস কিউ বাই ই। এবার আমরা কি করব, কিউ এর জায়গায় কত বসাবো, দেখো এখানে দেওয়া আছে 3.2 × 10⁻⁷, তাহলে 3.2 × 10⁻⁷ কুলম ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ কত 1.6 × 10⁻⁹ কুলম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই, আমরা কিন্তু এখানে সব সময় মান ব্যবহার করছি, ঋণাত্মক ধনাত্মক এগুলো ব্যবহার করছি না, সেই জন্য এখানে প্লাস মাইনাস কিছুই লিখলাম না। এবার দেখো 3.2 আর 1.6 কেটে নিলে দশমিক যদি তুলে দিই আমরা, দেখো 16 দুগুণে 32, তাহলে ওপরে 2 হয়ে গেল, আর এখানে -7 আছে, -19 আছে, -19 যখন ওপরে চলে আসবে তখন এটা +19 হয়ে যাবে, 10⁻⁻⁹, তাহলে 10⁻⁻7 আর 10⁻⁻19, তাহলে কত হবে 10⁻12 হয়ে যাবে। তাহলে এখানে পেলাম 2, আমি যদি এখানে পরিষ্কার করে লিখে নিই 2 × 10⁻12, এখানে আছে -7, এখানে +19, তাহলে কত হলো 10⁻12। দেখো তাহলে কোন অপশানটা, অপশান সি, আমাদের এখানে উত্তরটাও দেওয়া আছে, তোমরা নিজেরাও একবার কোশ্চেন নিতে পারো। তাহলে আমরা কি পেলাম, কিউ ইকুয়ালস এন ই ফর্মুলাতে ই এর ভ্যালু কিউর ভ্যালু বসিয়ে দিলেই এন পাওয়া যাবে। ঠিক আছে, আমরা দেখে নিই আরও কয়েকটা প্রশ্ন এখান থেকে দেখে নিই। পরের প্রশ্ন, একটি ধাতব গোলক থেকে কতগুলি ইলেকট্রন, তার মানে কী বের করতে বলেছে, আবার এন বের করতে বলেছে, কতগুলি ইলেকট্রন সরিয়ে নিলে গোলকটিতে 1 মাইক্রোকুলম ধনাত্মক আধান সৃষ্টি হবে। তাহলে আবার আধানের মান দেওয়া আছে +1 মাইক্রোকুলম, ধনাত্মক আছে সেই জন্য প্লাস লিখলাম। আচ্ছা, মাইক্রোকুলমটাকে আমরা কুলমে ট্রান্সফার করে নেব, আর ইলেকট্রনের একটা চার্জ আমরা জানি ই ইকুয়ালস 1.6 × 10⁻⁹ কুলম। তাহলে আমরা যদি আবার ফর্মুলাটাতে বসিয়ে দিই কিউ ইকুয়ালস এন ই, এখান থেকে এন এর ফর্মুলা হচ্ছে কিউ বাই ই, কিউতে আমরা বসিয়ে দেবো 10⁻⁶, আর ইতে বসাবো 1.6 × 10⁻⁹। এইখানে একটা বিষয় দেখো, আমাদের কিন্তু এইখানে ডিটেলস ক্যালকুলেট করার দরকার নেই, আমরা শুধু অপশানগুলোতে দেখব। অপশানে যদি দেখি কি প্রত্যেকটাতে 6.25 আছে, তাহলে আমাদের শুধুমাত্র অর্ডারটা মেলালেই হবে। 6.25 মানে আমাদের 6-এর কাছাকাছি ভ্যালুটাকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে এই অর্ডারের ক্যালকুলেশনটাকে এখন দূরে সরিয়ে রাখো, অর্ডারের ক্যালকুলেশন করলে আমরা অলরেডি পাচ্ছি এখানে -6 -19, এটা উপরে চলে যাবে, তাহলে 10⁻13 অর্ডারে আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানে দেখবো 1/1.6 আছে, তাহলে 1/1.6 এটাকে নিশ্চয়ই ভাগ করলে 6.25 হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যদি আমি 100 দিই, একটা দশমিক তুলে দেওয়ার জন্য 0 আর একটা 0 দিলাম, তাহলে নিচেও আর একটা 0 দিতে হবে। দেখো 0.1 ছিল, দশমিক তোলার জন্য একটা 0, আবার ওপরে একটা 0 দিয়েছি বলে নিচেও একটা 0 দিলাম। এইবার দেখো 16 আর 100 আছে, তাহলে 16 × 6 = 96, সামথিং কিছু একটা এখানে হবে। 6 তো আমরা বুঝতে পারলাম যে তাহলে এখানে 6 পয়েন্ট কিছু একটা হবে, যেটা অপশানে দেওয়া আছে। এইখানে নিচে একটা 10 পেলাম, তাহলে এখানে ছিল 10⁻13 আর নিচে একটা 10, তাহলে একটা 0 কেটে যাবে, তাহলে হয়ে যাবে 10⁻12। তাহলে আমরা পেলাম অর্ডারটা পেলাম 10⁻12 আর 6 পয়েন্ট সামথিং তো ছিলই। তাহলে এখানে দেখবো 6 পয়েন্ট সামথিং, তো 10⁻12 কোথায় আছে না বিতে আছে, সেই জন্য আমাদের কারেক্ট অপশান হচ্ছে। এর পরের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো আমরা যদি প্রবলেম 3-তে চলে যাই, এখানে কয়েকটা আধানের ভ্যালু দেওয়া আছে, দিয়ে বলেছে প্রদত্ত কোনটি একটি কণার আধান হতে পারে না। আমরা একটু কি শিখলাম, যে আধানের কোয়ান্টায়ন থেকে শিখলাম যে কোনো আধান
সেটা সবসময় কিনা ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে, তাই তো। এটা ইলেকট্রনের সাথে 0.5, 0.25, 0.3 এসব গুণ করে এলে কিন্তু চলবে না। সবসময় ইলেকট্রনের আধানের 1 টাইমস, 2 টাইমস, 3 টাইমস এরকম করে থাকতে হবে। এইখানে আমরা যদি দেখি 1.6 × 10⁻19 কুলম, এ তো ইলেকট্রনেরই আধান, তাহলে এটা সম্ভব। নাম্বার 2 বলেছে 3.2, এখানেও দেখো 16 দুগুণে 32, তাহলে এটাও সম্ভব। এখানে আছে 48, 16 3 48, তাহলে এটাও সম্ভব। কেবলমাত্র এইখানে দেখো 2.5 আছে, তাহলে আমরা যখন 1.6 দিয়ে ডিভাইড করব তাহলে এইটাকে আমরা ভাগ করলে কিন্তু দশমিকে পাবো, পূর্ণ সংখ্যায় পাবো না। সেই জন্য আমাদের এখানে অপশান ডিটাই হচ্ছে কারেক্ট আনসার, মানে কোনটি আধান হতে পারে না বলেছে। বাকি অপশানগুলো দেখো সবগুলোই সম্ভব। আধানের কোয়ান্টাইজেশন থেকে আমরা শিখলাম যে অপশান ডিটা সম্ভব নয়, সেই জন্য দেখো অপশান ডি হচ্ছে এখানে উত্তর দেওয়া রয়েছে। আমরা মোটামুটি আধানের কোয়ান্টাইজেশন থেকে অনেক কিছু শিখলাম। এবার আমরা একটা নতুন কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। এখানেও আমি একটু হোয়াইট বোর্ডটা নিয়ে নিই আগে, তাহলে আমার বলতে সুবিধা হবে। আধানের তলমাত্রিক ঘনত্ব আমি কি করলাম, এইরকম একটা বস্তু নিলাম, যেমন ধরো বরের টুপি যেমন হয় সেরকম যদি একটা কোনো বস্তু নিই। আচ্ছা, আর একটা এরকম গলীয় বস্তু নিলাম, ঠিক আছে। আর একটা নিলাম আমি, ধরো এরকম অনেক বড় এরিয়া আছে, এরকম একটা বস্তু নিলাম। এখন প্রত্যেকটা বস্তুতে ধরো কিউ আধান দেওয়া হয়েছে, এখানেও কিউ আধান দেওয়া হয়েছে, এখানেও কিউ আধান দেওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছে যে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা বা এই অংশটা বা এই যে অংশটা, মানে আমি বলতে চাইছি এই যে পৃষ্ঠ, এই বস্তুর পৃষ্ঠে যে কিউ আধান সবাইকে সমান দেওয়া হয়েছে, কিন্তু এদের ক্ষেত্রফলটা আলাদা আলাদা। প্রশ্ন হচ্ছে যে কোথায় আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে, মানে কোথায় একক আয়তনের উপর একক ক্ষেত্রফলের উপর মোট আধান কোথায় বেশি হবে, সেইটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। যদি আমরা আধানের তলমাত্রিক ঘনত্বকে সিগমা দিয়ে লিখি, তাহলে সিগমা হচ্ছে কিউ/এ, যেখানে কিউ হচ্ছে পরিবাহীর পৃষ্ঠে আধান আর এ হচ্ছে ওর ক্ষেত্রফল। দেখো এখানে যদি দেখো, যেহেতু এটা সূচালো, এর সামনের ভাগটা সূচালো, সেই জন্য এর ক্ষেত্রফলটা কি অনেক কম, আর ক্ষেত্রফলটা নিচে আছে, তাহলে যার ক্ষেত্রফল কম হবে তার সিগমার ভ্যালুটা বেশি হবে। এইটার ক্ষেত্রফল এর থেকে একটু বেশি, সেই জন্য এর সিগমার ভ্যালুটা কম হবে। এর ক্ষেত্রফল আরও বেশি, সেই জন্য এর ক্ষেত্রে সিগমার ভ্যালুটা আরও অনেক কম হবে। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে একক ক্ষেত্রফলে কতটা আধান জমা হয়েছে ওই পরিবাহীর পৃষ্ঠে, সেইটা দিয়েই কিন্তু আমরা আধানের তলমাত্রিক ঘনত্বকে এক্সপ্লেন করতে পারি। এইখানে দেখো ওইটাই লেখা আছে, কোনো পরিবাহীর পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যত আধান থাকে। সেই জন্যই দেখো ওই যে আমরা সূচালো যে পরিবাহীটা এঁকেছিলাম, সেইখানে যেহেতু তার ক্ষেত্রফলটা কম, সেই জন্য সেক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্বটা প্রচণ্ড বেশি ছিল বা অনেক বেশি ছিল। আর একটা গোলকের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে তার পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফলটা অনেক বেশি, সেই জন্যে যেহেতু ক্ষেত্রফলটা নিচে আছে, যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কিন্তু অনেকটা কম হয়ে যাবে। তাহলে আমরা এখানে আরেকবার দেখে নিই, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হচ্ছে কিউ/এ, মানে আধান পার ক্ষেত্রফল, আধান পার ইউনিট এরিয়া, মানে চার্জ পার ইউনিট এরিয়া বা একক ক্ষেত্রফলে আধানের পরিমাণকে কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্ব বলা হয়। ওপরে দেখো লেখা আছে কিউ, তাহলে কিউ এর একক হচ্ছে কুলম আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে এর একক হলো কুলম পার মিটার স্কোয়ার, বা যদি এভাবেও লিখতে চাও লিখতে পারো কুলম মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, এইবার হচ্ছে এর মাত্রাটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। মাত্রাটা কিভাবে ক্যালকুলেট করব, সেটা ক্যালকুলেট করার আগে আমাদের একটা জিনিস একটু শিখে নিতে হবে। আই কি, এখানে তড়িৎ প্রবাহের কথা বলছি। তড়িৎ প্রবাহের আমরা সংজ্ঞাটা কি জানি, যে তড়িৎ প্রবাহের সংজ্ঞা হচ্ছে কিউ/টি, মানে একক সময়ে কতটা আধান পরিবাহিত হয় সেইটা দিয়েই কিন্তু তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহের মান নির্ণয় করা হয়। তাহলে I = Q/T, এটা তোমরা ক্লাস 10 থেকেই শিখে আসছো। এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে দেখতে পাবো Q = I × T। এখানে I হচ্ছে তড়িৎ প্রবাহ আর T হচ্ছে সময়। এবার যদি আমরা এই ফর্মুলাটাতে বসিয়ে নিই, সিগমা = Q/A ছিল, Q এর জায়গায় আমরা কি লিখবো, I × T, তাহলে I × T আর নিচে হচ্ছে এরিয়াকে আমরা কি লিখতে পারি। আচ্ছা, তার আগে আমরা পুরোটার মাত্রা বের করে নেব। তাহলে যদি আমরা পুরোটার মাত্রা বের করি, আই এর মাত্রাটা কি, আই এর মাত্রা হচ্ছে আমরা আই দিয়েই লেখা হয়, তড়িৎ প্রবাহের মাত্রা আই দিয়েই লেখা হয়। টাইমের মাত্রা কি, টাইমের মাত্রা আমরা জানি টি, যেহেতু একটা আছে সেই জন্য T⁻⁻1। আচ্ছা, এরিয়া ক্ষেত্রফলের মাত্রা কি হয় আমরা জানি, ক্ষেত্রফলের মাত্রা হয় L² হয়, ক্ষেত্রফলের মাত্রা হয় L²। ঠিক আছে, তাহলে যদি আমরা এটাকে সাজিয়ে নিই তাহলে কি দেখতে পাবো, L⁻⁻2, T⁻1
আর আই টু দি পাওয়ার 1 লিখবো, সরি এখানে I1 লিখতেও পারি, না লিখলেও হবে, I টু দি পাওয়ার 1। এবার যেহেতু এখানে ভর রিলেটেড কোনো রাশি এখানে নেই, সেই জন্য আমরা শুরুতে m টু দি পাওয়ার 0 লিখে নেব। তুমি এখানে দেখে নাও ঠিক করে, তাহলে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার -2, t টু দি পাওয়ার 1, I টু দি পাওয়ার 1। এটা হচ্ছে অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে যে আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা কি হবে, তাহলে আমরা সহজে খুব এইভাবে বের করে নিতে পারি। প্রথমে কি করলাম, কিউ ইকুয়ালস আইটি, কারণ কিউ এর সরাসরি কোনো মাত্রা নেই, সেই জন্য ওটাকে তড়িৎ প্রবাহের মাত্রা দিয়ে প্রকাশ করতে হবে। এরপর আমরা এই কনসেপ্টের উপর বেশ করে কিছু নিউমেরিক্যাল শিখে নেব। দেখো, যদি আমরা কনসেপ্টের সাথে সাথে নিউমেরিক্যালটা শিখে নিই, তাহলে কিন্তু আমাদের খুব সহজে বুঝতে সুবিধা হবে এবং আমরা বুঝতে পারবো যে আমরা ঠিক শিখলাম কি শিখলাম না। ঠিক আছে, আমরা এখানে একটু প্রশ্নটা পড়ে নিই। এখানে বলেছে একটি ধাতব পাতের ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার, এতে 4 × 10⁻6 কুলম আধান আছে, তলমাত্রিক ঘনত্ব কত? খুব সহজ, আমরা ফর্মুলাতে ডাইরেক্ট ফেলে দেবো। এখানে ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 2 মিটার স্কোয়ার, আর আধান আছে কত? কিউ হচ্ছে 4 × 10⁻6 কুলম। আমাদের ফর্মুলাটা কি? সিগমা ইকুয়ালস কিউ ডিভাইডেড বাই এ। কিউ এর ভ্যালু কত? 4 × 10⁻6 কুলম, আর এ হচ্ছে 2 মিটার স্কোয়ার। তাহলে আমরা তো খুব সহজেই করে নিতে পারি, 2 দুগুণে 4, তাহলে 2 × 10⁻6 কুলম পার মিটার স্কোয়ার। দেখো, উপরে কুলম ছিল, নিচে মিটার স্কোয়ার, কুলম পার মিটার স্কোয়ার। তাহলে এখানে অপশান যদি আমরা দেখে নিই, অপশান বিটা হচ্ছে কারেক্ট অপশান। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরেরটা দেখি, প্রবলেম 5। এখানে কি বলেছে, একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 5 মিটার স্কোয়ার, তলমাত্রিক ঘনত্ব 3 × 10⁻6, তাহলে মোট আধান কত? আচ্ছা, তোমরা কিন্তু সাথে সাথে নিজের খাতাতেও করতে থাকো। যদি নিজের খাতাতে না করো, তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না যে তোমরা পারছো কি পারছো না। শুধু আমি করে দিলাম দেখলে হবে না, সাথে সাথে কিন্তু নোটও বানাতে হবে। ঠিক আছে, যদিও তোমরা এর পিডিএফ পরে পেয়ে যাবে, কিন্তু নিজের হাতে যতক্ষণ না করছো ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না যে তোমরা কতটা শিখলে। এখানে দেখো, তলমাত্রিক ঘনত্ব সিগমা দেওয়া আছে 3 × 10⁻6, আর আচ্ছা ইউনিটটা আমি লিখলাম না, আর এরিয়া দেওয়া আছে 5 মিটার স্কোয়ার, এখানেও হচ্ছে ইউনিট আমরা লিখলাম না। তাহলে সিগমা ইকুয়ালস কিউ বাই এ, আর আমরা বের করবো এখানে কিউ, তাহলে কিউ ইকুয়াল সিগমা ইন্টু এ। তার মানে 5 × 15 × 10⁻6। দেখো, 15 × 10⁻6 এইখানে দেওয়া আছে। এটাও খুব সহজ ছিল। পরপর আমরা ট্রিকি কোশ্চেনে আসছি। এবার হচ্ছে প্রবলেম 6। এখানে দেখো, এখানে একটু থিওরিটিক্যাল প্রশ্ন আছে। কোনো পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল দ্বিগুণ করলে, তার মানে এরিয়া, ধরো আমি একটা এরিয়া ধরলাম এ, দ্বিতীয়বারে তার দ্বিগুণ করা হয়েছে, তাহলে এ প্রাইম হচ্ছে 2a। মোট আধান অপরিবর্তিত থাকলে, তাহলে কিউ প্রাইম আর কিউ দুটো সেম, মানে আধান যেমন ছিল তেমনই আছে, তাহলে তলমাত্রিক ঘনত্ব কী হবে? আমরা জানি সিগমা ইকুয়ালস কিউ বাই এ, তাই তো। আর দ্বিতীয় ক্ষেত্রে সিগমা প্রাইম কী হবে? কিউ প্রাইম বাই এ প্রাইম। যেহেতু আচ্ছা, এটা আমরা যদি দুটো ডিভাইড করে নিই তাহলে খুব সুবিধা হবে। তাহলে সিগমা প্রাইম বাই সিগমা হবে কিউ প্রাইম বাই এ প্রাইম ডিভাইডেড বাই কিউ বাই এ। এবার আমরা দেখে নেব, কিউ প্রাইম বাই এ প্রাইমের জায়গায় আমরা লিখব 2a ইন্টু এ বাই কিউ। আচ্ছা, কিউ প্রাইমটাও কিউ যেহেতু দেওয়া আছে, কিউ প্রাইম আর কিউ সমান, তাহলে কিউ কিউ কেটে যাবে, এ কেটে যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1/2, তার মানে অর্ধেক হয়ে যাবে। অপশান বি দেখো, অর্ধেক। ঠিক আছে, এটাও খুব সহজ ছিল। একটু তোমরা ঘুরে আরেকবার একটু দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। আমি ঠিক পরিষ্কার একদম করে দিয়েছি, তোমরা আরেকবার একটু ভালো করে দেখে নাও। আচ্ছা, এর পরের প্রশ্ন, প্রবলেম 7। এখানে বলেছে তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে ক্ষুদ্র ক্ষেত্রফল ডি এর জন্য আধান ডি কিউ কত হবে? একদম সেম ফর্মুলা, সিগমা ইকুয়ালস কিউ বাই এ, তাহলে কিউ ইকুয়াল সিগমা ইন্টু এ। এবার যদি স্মল ক্ষেত্রফল বলেছে, তাহলে এটাকে শুধুমাত্র আমরা ডি এ দিয়ে রিপ্লেস করে নেবো, তাহলে ডি কিউ ইকুয়াল সিগমা ইন্টু ডি এ। দেখো কী করেছি, ডি কিউর জায়গায় ডি কিউ, এর জায়গায় ডি এ। আর তলমাত্রিক ঘনত্ব তো একটা পার্টিকুলার বস্তুর ক্ষেত্রে সেম হবে, সেই জন্য আমরা সিগমাটাকে কোনো চেঞ্জ করিনি। তাহলে এখানে কোন অপশানটা হচ্ছে? ডি কিউ ইকুয়াল সিগমা ইন্টু ডি এ। কোথায়? এই যে অপশান বি। অপশান বিটা হচ্ছে ডি কিউ ইন্টু সিগমা ডি এ, এখানেও দেখো দেওয়া আছে, তাহলে ওইটাই হলো কারেক্ট আনসার। এরপর হচ্ছে প্রবলেম 8। এই প্রশ্নটাও খুব সুন্দর, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকে, এসারশন বেশ প্রশ্ন। তলমাত্রিক ঘনত্ব বেশি হলে পৃষ্ঠে আধান বেশি থাকে, তলমাত্রিক ঘনত্ব হলে একক ক্ষেত্রফলের আধান। আমরা যদি প্রথমটা একটু দেখি, তলমাত্রিক ঘনত্ব বেশি হলে পৃষ্ঠে আধান বেশি থাকে, সিগমা ইকুয়ালস কিউ বাই এ, তাহলে কিউ ইকুয়ালস সিগমা ইন্টু এ।
বলেছে যদি ঘনত্ব বেশি হয় পৃষ্ঠে আধান বেশি হয়, তাহলে যদি ঘনত্ব বেশি হয় তাহলে আধান তো অবশ্যই বাড়বে, কারণ এটা সমানুপাতিক আছে, তাই তো? সিগমা যত বাড়বে কিউ এর ভ্যালু তত বাড়বে। তাহলে প্রথমটা হচ্ছে সত্য, প্রথম প্রশ্নটা হলো সত্য। দ্বিতীয় বলেছে তলমাত্রিক ঘনত্ব হলো একক ক্ষেত্রফলের আধান। তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞাটাই তো ওটা, একক ক্ষেত্রফলের আধান, আধান বাই ক্ষেত্রফল, সেই জন্য একক ক্ষেত্রফলের আধান। তার মানে দুটোই সত্য। এবার আমরা অপশানগুলো দেখব। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এইটাই তো ঠিক। বাকিগুলো দেখে নিই ঠিক না ভুল কী ছিল। এ এবং আর উভয় সত্য, এটা ঠিক, কিন্তু আর সঠিক ব্যাখ্যা নয়, তাহলে এটা ভুল। আর তো সঠিক ব্যাখ্যা আমরা দেখলাম, ওইটাই তো ওর ডেফিনেশান। এ সত্য কিন্তু আর মিথ্যা, এটাও ভুল, এটাও ভুল, কারণ বাকি দুটোই সত্য। ঠিক আছে, এটাও সহজ ছিল। এবার হচ্ছে প্রবলেম নাম্বার 9। দেখি, এটাও একটা খুব সুন্দর প্রশ্ন। এখানে বলেছে পরিবাহী সূচালো প্রান্তে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হয়। আমি একটু আগে বলেছিলাম যদি এটা সূচালো প্রান্ত থাকে তাহলে এর কী হয়, ক্ষেত্রফল কম হয়। আর কিউ বাই এ দিয়েই কিন্তু আমরা তলমাত্রিক ঘনত্বকে ডিফাইন করি, সেই জন্য এর ভ্যালু যত কম হবে কিউ তত বাড়বে। তাই সূচালো প্রান্তে ক্ষেত্রফল কম, সেই জন্য আধানের পরিমাণ বেশি, তলমাত্রিক ঘনত্ব বেশি, তাহলে এটাও সত্য। নাম্বার 2, সূচালো স্থানে বক্রতার ব্যাসার্ধ কম হয়। এখানে দেখো, এইখানে যতটা ব্যাসার্ধ ছিল এইটা হচ্ছে পুরোটা ব্যাস, তাহলে এর অর্ধেক হবে ব্যাসার্ধ। এইখানে যতটা ব্যাসার্ধ ছিল সূচালো প্রান্তের দিকে যত যাবে ব্যাসার্ধ তত ধীরে ধীরে কমতে থাকবে, একদম সূচালো প্রান্তে বক্রতার ব্যাসার্ধ একদমই কম হবে, তাহলে এটাও সত্য। তাহলে আমরা দেখে নেব যে কোন অপশানটাতে আছে। প্রথম অপশানটা দেখো, এ ও আর উভয় সত্য, আর সঠিক ব্যাখ্যা, এটাও ঠিক। এ এবং আর উভয় সত্য, আর সঠিক ব্যাখ্যা নয়, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তাহলে আমরা দেখলাম অপশান এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা করব প্রবলেম 10। প্রবলেম 10টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বলেছে 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানযুক্ত 64টি জলবিন্দু জড়ো হয়ে একটি বড় জলবিন্দু তৈরি হলো। তাহলে একটা জলবিন্দুর আধান যদি এখানে আমরা ধরে নিই কিউ, তাহলে বড় যে জলবিন্দু হয়েছে তার আধান কি হবে না 64 ইন্টু কিউ। আমি এটাকে কিউ প্রাইম লিখে নিলাম। ঠিক আছে, তাহলে একটা জলবিন্দুর আধান ধরলাম কিউ, যেহেতু 64টা জলবিন্দু জড়ো হয়ে একটা বড় আধান হয়েছে, তাহলে বড় জলবিন্দু হয়েছে, বড় জলবিন্দুর আধান যদি কিউ প্রাইম হয় তাহলে কিউ প্রাইম কী হবে 64 গুণিতক কিউ। ঠিক আছে, এটা আমরা লিখে রাখলাম। আর কি বলা আছে না, এই 64টি জলবিন্দু যেহেতু জড়ো হয়ে একটা বড় জলবিন্দু হয়েছে, তাহলে 64টার যে মোট আয়তন আর একটা বড় জলবিন্দু যে আয়তন সেটা কিন্তু সমান হবে। তাহলে কি বললাম, আমরা যদি এখানে লিখে নিই যে দুটোর আয়তন, একটার আয়তন V1 আর একটার আয়তন V2 হয়, তাহলে আয়তন কিন্তু সমান হবে, কারণ ওই 64টাই তো জড়ো হয়ে একটা বড় হয়েছে। তাহলে আমরা লিখে নেব 64 ইন্টু গোলকের আয়তনের সূত্র কি হয় 4/3 পাই আর কিউব। কেন আমি গোলক ধরলাম, কারণ জলবিন্দু সবসময় গোলক আকারেই থাকে। আর এখানে V2 ক্ষেত্রে কি হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, যেখানে ক্যাপিটাল আরটা হচ্ছে বড় জলবিন্দুর ব্যাসার্ধ, এটা আমি ধরে নিলাম বড় জলবিন্দুর ব্যাসার্ধ, আর স্মল আরটা হচ্ছে একটা ছোট জলকণার ব্যাসার্ধ। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি 4/3 পাই কেটে যাবে, তাহলে ক্যাপিটাল আর কিউব হচ্ছে 64 স্মল আর কিউব। এখান থেকে আমরা পাবো আর ইকুয়ালস 4 ইন্টু স্মল আর, এইটা আমরা এখান থেকে পেলাম। এবার আমরা কি করব, এবার আমরা ওই ফর্মুলাটাতে ইউজ করব। তাহলে এখানে σ1 বাই σ2 যদি আমরা লিখি, যেখানে এই যে আগে যে ছিল প্রথম কেসে 64টা জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব, আর দ্বিতীয়টা হচ্ছে একটা বড় জলবিন্দুর তলমাত্রিক ঘনত্ব। σ1 কি হবে কিউ বাই A1 মানে ওই হচ্ছে 64টি জলবিন্দুর ক্ষেত্রফলের কথা বলছি, আর এখানে কি হবে কিউ প্রাইম বাই এ প্রাইম, কারণ কিউ প্রাইমটা আমি ধরে নিচ্ছি যে বড় জলবিন্দুর আধানের পরিমাণ। তাহলে আমি যদি এটাকে আরেকটু পরিষ্কার করে সমাধান করে নিই, কিউ বাই A1 ইন্টু এ প্রাইম বাই কিউ প্রাইম। এবার কিউ প্রাইমের জায়গায় আমরা কি লিখেছি 64 ইন্টু কিউ, তাহলে আমি এইখানে সরাসরি কিউ প্রাইমের জায়গায় আমি বসিয়ে দিলাম 64 ইন্টু কিউ। দেখো কিউ কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি σ1 বাই σ2 সমান উপরে রয়েছে এ প্রাইম আর নিচে রয়েছে 64 A1, এ প্রাইম ডিভাইডেড বাই 64 A1। এ প্রাইম মানে কি ক্ষেত্রফল, তাহলে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি হয় 4πr², তাহলে 4πr², ক্যাপিটাল আর কারণ এইটা তো বড় জলবিন্দুর ক্ষেত্রফল, সেই জন্য 4π ক্যাপিটাল আর² ডিভাইডেড বাই 64 ইন্টু এটা ছোট যে জলকণাগুলো রয়েছে তার একটার ক্ষেত্রফল কত হবে 4π স্মল আর এর স্কোয়ার। এখান থেকে দেখো 4π কেটে যাচ্ছে, আর ক্যাপিটাল আর সমান আমরা কত পেয়েছিলাম 4 ইন্টু স্মল আর, তার স্কোয়ার আছে তাহলে 16r²,
তাহলে আমি এখানে নিচে লিখছি, তাহলে আমি কি পেলাম 16r² ডিভাইডেড বাই 64r²। আর স্কোয়ার কেটে যাচ্ছে, 16×4 = 64, তাহলে ওপরে 1 নিচে 4, তার মানে পেলাম 1:4। দেখো এখানে অপশানে কি রয়েছে, অপশান ডি হচ্ছে 1:4। তোমরা ভিডিওটাকে আরেকবার দেখো, এই প্রবলেম 10টা কীভাবে এক্সপ্লেন করলাম, একটু অন্যরকম প্রবলেম কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, মনে রাখবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কনসেপচুয়ালি এবং পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমরা কি করলাম এখানটাতে আমি আরেকবার ছোট্ট করে একটু বলে নিই। সেটা হচ্ছে, যেহেতু 64টা জলকণা জড়ো হয়ে একটা বড় জলবিন্দু তৈরি হচ্ছে, তাহলে তাদের আয়তন সমান হবে, কারণ সেই 64টাই তো জড়ো হয়ে একটা বড় জলকণা তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আয়তন দুটো সমান হবে। তাহলে আমরা প্রথমে আয়তন দুটো সমান করে বড় জলবিন্দুর যে ব্যাসার্ধ আর ছোট জলকণার যে ব্যাসার্ধ তাদের মধ্যে সম্পর্কটা বের করে নিয়েছি, যেটা আমরা পেয়েছিলাম এখানে R = 4 × r, যেটা আমরা পেয়ে গেছিলাম। এরপর আমরা কি করলাম, আধানের তলমাত্রিক ঘনত্বের যে ডেফিনেশন সেখানে আমরা ওটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আধানের জায়গায় বসালাম Q × 64 আর এরিয়ার ক্ষেত্রে বসালাম 4πr²। ওখানে গিয়ে আমরা আর স্মল আর এর যে সম্পর্কটা সেটা বসিয়ে কাটাকাটি করার পর পেলাম 1:4। তাহলে আমাদের আনসার কী বেরোলো, অপশান ডি 1:4। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের কোথাও ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো প্রত্যেকের যাতে রিপ্লাই দেওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, প্রবলেম 11। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানেও একটা নতুন কনসেপ্ট লুকিয়ে আছে। এখানে কি বলেছে, এখানে বলেছে R1 অন্তঃব্যাসার্ধ ও R2 বহিঃব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় খোলকে কিউ পরিমাণ আধান আছে। গোলকের ক্ষেত্রে একটি আধান, গোলকের কেন্দ্রে একটি আধান রাখা হলো। তাহলে আমি প্রথমে একটা গোলক এঁকে নিলাম এখানে, যার দুটো ব্যাসার্ধ রয়েছে, একটা অন্তঃব্যাসার্ধ আর একটা বহিঃব্যাসার্ধ। আর বলেছে এইখানে একটা সেন্টারে কি রেখেছে, একটি আধান কিউ রাখা হলো। কিউ বলতে আমরা প্লাস কিউর কথা বলছি। গোলীয় খোলকে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে, তার মানে বাইরে কত আধান অলরেডি রয়েছে না, প্লাস কিউ আধান দেওয়া রয়েছে। এখানে কিছু বলা নেই বলে আমরা প্লাস ধরে নিয়েছি। তাহলে আরেকবার ভালো করে প্রশ্নটা পড়ো, R1 অন্তঃব্যাসার্ধ, R2 বহির্ব্যাসার্ধ, তার মানে এখানে এইটা হচ্ছে R1 আর এইটা হচ্ছে R2। এইখানে বাইরে কত আধান দেওয়া হয়েছে, প্লাস কিউ আধান দেওয়া হয়েছে বলেছে, আর কেন্দ্রে কত রেখেছে না, প্লাস স্মল কিউ আধান দেওয়া হয়েছে। এইখানে আমরা দেখে নেব, এখানে দেখো যখন কেন্দ্রে প্লাস কিউ আধান দেওয়া রয়েছে, তাহলে সেই প্লাস কিউ আধান কি করতে পারে না, এইখানে একটা আধান সৃষ্টি করবে, সেটা হচ্ছে মাইনাস কিউ, আর দূরবর্তী যেখানে থাকবে সেখানে তৈরি করবে প্লাস কিউ। এইভাবে আহিত করে, যখন কোনো পরিবাহীর গোলীয় পরিবাহীর কেন্দ্রে প্লাস কিউ আধান থাকে, তাহলে তার সামনের যে তলটা থাকে সেই তলের পৃষ্ঠে সে বিপরীত আধানে আহিত করে এবং দূরের পৃষ্ঠে সে একই আধানে আহিত করে। সেই জন্য এইখানে পেলাম মাইনাস কিউ, তাহলে আহিত আধান এখানে কত, মাইনাস কিউ, আর এখানে হলো প্লাস কিউ। তাহলে খুব ভালো করে দেখো, এই পরিবাহীর পৃষ্ঠে মোট আধানের ভ্যালু কত না, আমি এইখানে লিখছি কিউ প্লাস স্মল কিউ, এটা হচ্ছে পরিবাহীর পৃষ্ঠে মোট আধান, একদম বাইরের পৃষ্ঠে। আর এই অন্তঃপৃষ্ঠে কত আধান হলো না, মাইনাস কিউ। তাহলে অন্তঃপৃষ্ঠে আধান হচ্ছে মাইনাস কিউ, আর একদম বহিঃপৃষ্ঠে আধান হচ্ছে কিউ প্লাস স্মল কিউ। এইখানে এইবার আমরা দেখব যে তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞাটা আমরা ফর্মুলাটা আমরা অলরেডি বুঝে নিলাম, যে এইখানে কত আধান থাকবে, এইখানে কত আধান থাকবে। আর এই অন্তঃপৃষ্ঠের ব্যাসার্ধ R1, তাহলে এখানে ব্যাসার্ধ R1, আধান মাইনাস কিউ, এক্ষেত্রে আধান কিউ প্লাস স্মল কিউ, আর ব্যাসার্ধ হচ্ছে R2। তাহলে যদি আমি এইটার ক্ষেত্রে, এখানে প্রশ্ন চেয়েছে অন্তঃপৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব, এটা বহিঃপৃষ্ঠে, তাহলে σ1 = কি পাবো, আধান ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এইখানে আমি বলেছিলাম, শুরুতেই বলেছিলাম যে যখন আধানের তলমাত্রিক ঘনত্ব বের করব তখন কিন্তু আমরা ধনাত্মক ঋণাত্মক কিছু লিখব না, আমরা শুধুমাত্র ওর মানটা লিখব, ঠিক আছে। তাহলে Q/A, তাহলে Q/4πr1², কারণ গোলকের ক্ষেত্রফল আমরা জানি 4πr1²। দেখো এই অপশানটা কোথায় আছে, এইটা হচ্ছে অপশান বি। তাহলে অন্তঃপৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে Q/4πr1²। এবার যদি আমরা বহিঃপৃষ্ঠে দেখি, বহিঃপৃষ্ঠে হচ্ছে কিউ প্লাস স্মল কিউ, এইটা হচ্ছে টোটাল আধান, তাহলে কিউ প্লাস স্মল কিউ, এটা হচ্ছে আধান ডিভাইডেড বাই ক্ষেত্রফল 4πr2²। একটু ভালো করে এখানে দেখে নাও কোন অপশানটা রয়েছে, এইটা হচ্ছে অপশান এ। দেখো অপশান এতেই ওইটা রয়েছে। আচ্ছা, আমি এইটা আরেকবার, আশা করি সবাই বুঝতে পেরেছো, তবুও আমি এটাকে আরেকবার একটু এখানে দেখিয়ে দিচ্ছি, পরের স্লাইডে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইটাকে আমরা কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে কিভাবে সমাধান করব, ঠিক আছে।
আমরা কি করব, যদি ওই গোলকটার কথা আরেকবার আমি এখানে ভেবে নিই, একটু মন দিয়ে দেখো তাহলে সবাই বুঝতে পেরে যাবে। যার কেন্দ্রে রয়েছে প্লাস কিউ আধান আর বাইরের যেটা রয়েছে সেখানে অলরেডি দেওয়া আছে একটা প্লাস কিউ আধানে আহিত করা হয়েছে বাইরের পৃষ্ঠটাকে। তাহলে যদি কেন্দ্রে প্লাস কিউ থাকে, এর সবথেকে কাছের যে পৃষ্ঠটা রয়েছে সেই পৃষ্ঠে ও কি করবে, বিপরীত আধানে আহিত করবে, আর যে দূরের পৃষ্ঠটা রয়েছে সেখানে ও কি করবে, সম আধানে আহিত করবে। তাহলে দেখো অলরেডি ছিল প্লাস কিউ, আবার একটা আহিত আধান হয়েছে প্লাস কিউ, তাহলে দুটো মিলে মোট আধান কত হবে, ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ। আর এই অন্তঃপৃষ্ঠে আধানের পরিমাণ কত হয়েছে না মাইনাস কিউ। ওই কথাটা এখানে লেখা হয়েছে, কেন্দ্রে যদি আধান কিউ হয় তাহলে অন্তঃপৃষ্ঠে আবিষ্ট আধান হবে কিউ, যেটা কিনা নেগেটিভ লেখা আছে, আমিও লিখে দিয়েছি এখানে, আর বহিঃপৃষ্ঠে আধান হবে ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ। এরপর আমরা সরাসরি কি করতে পারি, আধান বাই ক্ষেত্রফলের যে ফর্মুলা সেইটা বসিয়ে দিলে আমরা এখানে পাবো, যেটা আমি তোমাদের অলরেডি আগেরটাতে দেখালাম। ঠিক আছে, আচ্ছা এর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, আমরা মোটামুটি শেষের দিকে এসে গেছি। এবার হচ্ছে প্রবলেম 12। একটি ব্যাসার্ধের 30 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে কিউ পরিমাণ তড়িৎ আধানিত করলে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে 2 পাই স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কয়ার হবে, তবে কিউ কত। এটাও খুব সহজ একদম, আমরা জানি সিগমা ইকুয়ালস কিউ বাই এ, এখান থেকে কিউ এর ভ্যালু তাহলে কি হবে, সিগমা ইন্টু এ। সিগমার ভ্যালু দেওয়া আছে দেখো 2 বাই পাই, তাহলে এটা 2 বাই পাই, আর ক্ষেত্রফল কত আছে 30 সেন্টিমিটার ব্যাসার্ধ, 30 সেন্টিমিটারটা যদি ক্ষেত্রফলটাকে আমরা, এটা কি ছিল, গোলক ছিল, তাহলে আমরা কি করব 4 পাই আর স্কয়ার, আর স্কয়ার মানে 30-এর স্কয়ার, তাহলে এখানে পাই পাই কেটে যাচ্ছে, 30-এর স্কয়ার মানে 900, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 900, তার মানে কত হচ্ছে 4 দুগুণে 8 9 72, তাহলে 7200 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে অপশান, এটা হচ্ছে কারেক্ট আনসার। এর পরের প্রশ্ন প্রবলেম 13। এখানেও দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ, R1 ও R2 ব্যাসার্ধের দুটি আধানিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে, তাহলে সিগমা 1 ইকুয়ালস বলা আছে সিগমা 2, আধানের তলমাত্রিক ঘনত্ব একই আছে। এখানে বলেছে আধানের অনুপাত কত হবে, তাহলে আমরা যদি আধান সমান কি জানি, সিগমা ইন্টু এ, তাহলে Q1 ইজ টু Q2, এটা করলে আমরা কি পাবো, সিগমা A1 ইজ টু সিগমা A2। কেন সিগমা রাখলাম, কারণ তলমাত্রিক ঘনত্ব সেম বলা আছে, সিগমা 1 ইকুয়াল সিগমা 2 ইকুয়াল সিগমা। তাহলে আমাদের যেটুকু থাকছে সেটা হলো A1 ইজ টু A2 বা A1 বাই A2। এখানে তাহলে 4 পাই R1 স্কোয়ার ইজ টু 4 পাই R2 স্কোয়ার বসিয়ে দিতে পারি, পাই পাই কেটে যাবে, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার অথবা R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার। দেখো অপশান সিতে দেওয়া আছে R1 স্কোয়ার, R1 বাই R2 স্কোয়ার, সেই জন্য ওই অপশানটাই হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, আমরা অনেকগুলো কনসেপ্ট শিখে নিলাম, প্রবলেম শিখলাম, তার থিওরি শিখলাম, কনসেপ্ট শিখলাম এবং অ্যাপ্লিকেশান শিখে নিলাম। এরপর আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দিচ্ছি, যেটা কিন্তু তোমাদের নিজেদের করতে হবে। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় তুলে নিতে পারো। আমরা কিন্তু এই প্রশ্ন দুটো আমি তোমাদের দিলাম, দেখা যাক তোমরা কতটা শিখতে পেরেছো, তার কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কত উত্তর পাচ্ছ। আমি কিন্তু প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব যে ঠিক হয়েছে না ভুল হয়েছে। ঠিক আছে, আর যদি কেউ করতে না পারো সেও কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি তাকে হয়তো পরের ভিডিওতে বা অন্য কোনোভাবে আমি তোমাদের জানিয়ে দেবো উত্তরটা কী হবে বা কিভাবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আর এই বিষয়টা হচ্ছে তোমাদের কিন্তু এই থিওরি এমসিকিউ তার সলিউশন সবই পেয়ে যাবে, একটা চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু সেটা আপলোড করে দেবো। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। যতটা পড়ালাম দুটো গুরুত্বপূর্ণ কনসেপ্ট পড়লাম, একটা হচ্ছে আধানের কোয়ান্টাইজেশান, আর একটা আমরা শিখলাম তলমাত্রিক ঘনত্ব। সেখান থেকে কী কী নিউমেরিক্যাল হতে পারে, তার থেকে কী কী কনসেপচুয়াল প্রশ্ন হতে পারে, সেগুলো কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এরপর আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কুলম্বের সূত্র ও সেখানে মাধ্যম কিভাবে সেই কুলম্বের সূত্রটাকে এফেক্ট করে, সেই সব জিনিস কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে শিখব।